হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 20, অর্থাৎ বিগত বছরগুলোতে যে যে ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আজকে পার্ট নাম্বার হচ্ছে আমাদের 20। অলরেডি কিন্তু আমরা পার্ট 19 পর্যন্ত আলোচনা করে নিয়েছি। আমাদের যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ইন্টারভিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ক্লাসগুলো মন দিয়ে করে আশা করছি এর মধ্যে থেকে সমস্ত কিছু তোমরা কভার করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা পিডিএফ এর নোটসগুলো যদি পড়ো আশা করছি তোমাদের 90% এর মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। যে কোনো প্রশ্ন করলে এগুলোর মধ্যে থেকে তোমরা আনসার করতে পারবে। দেখো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি শিক্ষাক্ষেত্রে বালা প্রকল্প বলতে আপনি কি বোঝেন। তো ক্লাস শুরু করার আগে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও। ঠিক আছে, প্রত্যেকে যারা যারা ক্লাসটা করছো প্রত্যেকে লাইক করে দিও। ওকে, চলো। দেখো, বলছে শিক্ষাক্ষেত্রে বালা প্রজেক্ট বলতে আপনি কি বোঝেন। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা কিন্তু খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য। বলছে বালা প্রকল্পের সম্পূর্ণ নাম হলো বিল্ডিং এজ লার্নিং এডস। মানে জিনিসটা বোঝো এখানে কি বলছে। বলছে বালা প্রকল্পের সম্পূর্ণ রূপটা কি। এটা সম্পূর্ণ রূপ হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস। এটা পুরো নামটা প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে কি বুঝতে পারলাম যে আমাদের স্কুলে যে বিল্ডিংটা রয়েছে শুধুমাত্র একটা চার দেওয়ালে সীমাবদ্ধ রাখলে হবে না। এই যে বিল্ডিংটা রয়েছে শুধুমাত্র একটা চার দেওয়ালে সীমাবদ্ধ রাখলে হবে না। এই বিল্ডিংটাকেই শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে গড়ে তুলতে হবে। কেমন ভাবে গড়ে তুলবো। বলছে এটি এমন একটি উদ্যোগ যেখানে বিদ্যালয়ের ভবন মানে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, দেওয়াল, মেঝে, সিঁড়ি, দরজা, করিডর ইত্যাদিকে শিক্ষার সহায়ক উপকরণ হিসাবে ব্যবহার করা হয়, যাতে শিশুরা তাদের চারপাশের পরিবেশ থেকে শেখার সুযোগ পায়। যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো যে বালা প্রজেক্ট, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে বিদ্যালয়ে বিভিন্ন ছবি রয়েছে যেগুলো আঁকা থাকে। যেমন কোনো একটা বিদ্যালয়ের কোনো একটা প্রাচীরে লেখা আছে কি অ থেকে চাঁদ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, বা কোনো জায়গায় লেখা আছে বাংলার 12 মাসের নাম, বা কোনো জায়গায় লেখা আছে ইংরেজির 12 মাসের নাম, বা আমাদের উইকের যে বারের নামগুলো, এগুলো সবই কিন্তু বালা প্রজেক্টের মধ্যে পড়ে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে বালা প্রজেক্টের পুরো নাম কি, তাহলে কি হবে? বিল্ডিং অ্যাজ লার্নিং এডস। এই বিল্ডিং অ্যাজ লার্নিং এডস বলতে আপনি কি বোঝেন। তাহলে কি হবে, বিল্ডিংটাকে শুধুমাত্র শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ বা বসার জায়গা হিসেবে বিবেচনা করলে হবে না। বিল্ডিংটাকে এমনভাবে তৈরি করতে হবে বা বিল্ডিংটাকে এমনভাবে আমাদেরকে সুসজ্জিত করতে হবে যাতে প্রত্যেকটা জিনিস শিক্ষার্থীদের কাছে শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিটা জায়গার কোনা কোনা থেকে কিছু না কিছু শিখতে পারে। চলো নেক্সট দেখো, বালা প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল। এর মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ে অবকাঠামোকে শিশু বান্ধব করে তোলা এবং শেখাকে আরো আনন্দময় ও সক্রিয় করে তোলা। এই যে আমি যেটা বললাম যে বিদ্যালয়ের পরিবেশ বলো, বিদ্যালয়ের আঙ্গিনা, প্রাচীর, দেওয়াল, বাথরুম, প্রত্যেকটা জায়গাতে এমন কিছু রাখতে হবে যাতে শিক্ষার্থীরা সবসময় শেখে। যেমন দেখো, আমি যদি শ্রেণীকক্ষে বারবার করে বাচ্চাদেরকে বলি যে তোমরা যখন বাথরুম যাবে প্রত্যেকে সাবান দিয়ে হাত পরিষ্কার করবে, বা তোমরা টয়লেট করার পরে বাথরুমে পরিষ্কারভাবে জল দেবে, এই কথাটা আমি যদি শ্রেণীকক্ষে বারবার বলি হয়তো শিক্ষার্থীদের মনে থাকবে না। কিন্তু আমি এই কথাটা যদি বাথরুম ঘরে প্রবেশ করার পরে বাথরুমের ওয়ালে যদি লিখে রাখি বা ছবির মাধ্যমে দেখাই, তাহলে বাচ্চারা যখন ধরো মানে বাথরুমে মানে ওয়াশরুমে থাকবে তখন তাদের ওইদিকে চোখ যাবে এবং তারা সেই বিষয়টাতে আরো বেশি সচেতন হবে। বোঝা গেল? তাই এটাই বলা হয়েছে। নেক্সট কোশ্চিন, বিদ্যালয়ে বালা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষণ কার্যক্রম উন্নত হবে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের কিভাবে উন্নতি হবে। বলছে এই প্রকল্পের মাধ্যমে শিশুরা তাদের চারপাশে দেওয়াল, সংখ্যা, বর্ণ, চিত্র ইত্যাদি দেখে দেখে শিখবে। যেমন সিঁড়িতে সংখ্যা লেখা থাকলে শিশুরা ওঠানামার সময় গণনা করবে, দেওয়ালে ভূগোল বা বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন চিত্র দেখলে তার ধারণা গড়ে তুলতে পারবে। নেক্সট বলছি দেখো, বালা প্রজেক্ট বা বালা প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য কি। বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষণ উপকরণে রূপান্তর করা। তাহলে কি বলছে, বালা প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য কি, বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষণ উপকরণে রূপান্তর করা। আমাদের যে বিদ্যালয়ের পরিবেশ রয়েছে, বিভিন্ন দেওয়াল রয়েছে, বাথরুমের ওয়াশরুম রয়েছে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোনাকুনকে মানে মানে এদিক ওদিক সমস্ত জায়গাকে কি করা, শিক্ষার্থীদের জন্য উপকরণ হিসাবে গড়ে তোলা। শিশু বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো তৈরি করা, শেখাকে আনন্দময়, সক্রিয় ও বাস্তবধর্মী করে তোলা, পুরনো ভবনকেও নতুনভাবে ব্যবহার করে তোলা। দেখবে অনেকটা আমাদের হয়তো স্কুলে অনেক ক্লাসরুম রয়েছে যেখানে ব্যবহার করা হয় না, পুরনো হয়ে গেছে। যদি সেটা আমরা রং করি এবং বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি, দেখা যাবে সেই জায়গাটা আমাদের ব্যবহারের যোগ্য হয়ে উঠেছে। নেক্সট দেখো,
এই প্রকল্পের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা কিভাবে বদলে যায়? বলছে শিক্ষক শুধু বই নয়, বিদ্যালয়ের পরিবেশকেও শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহার করতে শিখবেন। শিক্ষার্থীরা পাঠ্যপুস্তককে নিজের চোখে দেখে ও অনুভব করে শেখে, ফলে শিখন আরো বেশি স্থায়ী হয়। নেক্সট দেখো, বলছে বালা প্রকল্প কেন গুরুত্বপূর্ণ? নেক্সট কোশ্চেন দেখো, বালা প্রকল্প কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে, শিশুর মনোযোগ বাড়ায় এবং বিদ্যালয়কে শেখার এক আকর্ষণীয় পরিবেশ হিসাবে রূপান্তর করে। তাহলে এটাও জিজ্ঞেস করতে পারে যে প্রাথমিক বিদ্যালয়ে বালা প্রকল্প কেন গুরুত্বপূর্ণ, তাহলে তোমাকে এইভাবে আনসারটা করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি। দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে। ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট প্রশ্ন বলছে সিবিসিএস সিস্টেমটা কি? এটা খুব একটা ভালো একটা প্রশ্ন ইন্টারভিউর জন্য, দেখে নাও। সিবিসিএস সিস্টেমটা কি? সিবিসিএস বা চয়েস বেস ক্রেডিট সিস্টেম হলো একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা যা উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের নির্দিষ্ট পাঠ্যক্রমের বাইরে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকে। তাহলে সিবিসিএস পদ্ধতির পুরো নাম কি? চয়েস বেস ক্রেডিট সিস্টেম। আগে যেমন কলা বিভাগের শিক্ষার্থী বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের বিষয় নিতে পারতো না, কারণ আমরা জানি যে আগে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল তারা আর্টসের সাবজেক্ট নিয়েই পড়বে, সায়েন্সের কোনো টপিক নিতে পারবে না। দেখা গেল আমি অঙ্ক খুব ভালোবাসি, আমি আর্টস পড়বো, কিন্তু আমি লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স ভালো পারি না, সেক্ষেত্রে আমি কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়তে পারি, তার সঙ্গে কিন্তু আমি অঙ্কটাকেও নিতে পারি, এটাই বলা হয়েছে। আগে যেমন কলা বিভাগের শিক্ষার্থী বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের বিষয় নিতে পারতেন না, এখন এই ব্যবস্থায় তা সম্ভব হয়েছে, অর্থাৎ শিক্ষার্থী নিজের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন বিভাগ বা বিষয়ের মধ্যে থেকে পাঠ্য বিষয় নির্বাচন করতে পারবেন। নেক্সট কোশ্চেন দেখো, প্রাথমিকে পঞ্চম শ্রেণীর সংশোধন নিয়ে আপনার মতামত কি? আমার মতে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর সংযোজন একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, কারণ প্রাথমিক শিক্ষা হলো শিশুর শিক্ষা জীবনের ভিত্তি। যদি সেই ভিত্তি আরো মজবুত করা হয় তাহলে তার পরবর্তী শিক্ষা অনেক বেশি স্থায়ী ও গুণগত হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তর বাড়ানোয় শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে একই পরিবেশে পরিচিত শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে পড়াশোনা করতে পারছে। এর ফলে তাদের মধ্যে নিরাপত্তা বোধক বা আত্মবিশ্বাস ও শেখার ধারাবাহিকতা বজায় থাকে। এছাড়া নতুন শিক্ষানীতি অনুযায়ী 5+3+3+4 কাঠামোতে প্রথম থেকে 5 বছর, অর্থাৎ প্রি প্রাইমারি ক্লাস 1, 2, 3, 4 এবং 5 একত্রে ফাউন্ডেশন স্টেজের মধ্যে ধরা হয়েছে। তাই পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরে রাখা শিক্ষাগতভাবে যথাযথ ও শিশু বান্ধব সিদ্ধান্ত। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইন্টারভিউর জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটি গঠনের মূল উদ্দেশ্য কি?
স্কুল পরিচালনা কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবক ও সমাজের সক্রিয় অংশগ্রহণকে সুনিশ্চিত করা, যাতে বিদ্যালয় পরিচালনা স্বচ্ছ ও গণতান্ত্রিক ও কার্যকর হয়। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ইন্টারভিউ প্রশ্ন উত্তর এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বলছে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটি গঠনের মূল উদ্দেশ্য কি? বলছে স্কুল পরিচালনা কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবক ও সমাজের সক্রিয় অংশগ্রহণকে সুনিশ্চিত করা, যাতে বিদ্যালয় পরিচালনা স্বচ্ছ ও গণতান্ত্রিক ও কার্যকর হয়। নেক্সট দেখো, স্কুল পরিচালনা কমিটি কেন প্রয়োজন? কারণ এই কমিটি বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, শিক্ষার মানোন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ও অগ্রগতির তদারকি করে। স্কুল পরিচালনা কমিটিতে কারা সদস্য হন? এই কমিটিতে প্রধান শিক্ষক, অভিভাবক, প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি, স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সদস্য হয়ে থাকেন। স্কুল পরিচালনা কমিটির প্রধান দায়িত্ব কি? প্রধান দায়িত্ব হলো বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্য বার্ষিক পরিকল্পনা তৈরি করা এবং সরকারের দেওয়া তহবিলের সঠিক ব্যবহারকে সুনিশ্চিত করা। নেক্সট কোশ্চিন, স্কুল পরিচালনা কমিটির মাধ্যমে কিভাবে শিক্ষার মান বৃদ্ধি পায়? কমিটির শিক্ষকের উপস্থিতি ও শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি ও শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করে। এতে শিক্ষক অভিভাবকের যোগাযোগ বাড়ে এবং শিক্ষার মান উন্নত হয়। নেক্সট কোশ্চিন, স্কুল পরিচালনা কমিটি কাদের স্বার্থে কাজ করে? এটি মূলত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, যাতে তারা ভালো শিক্ষা পায় ও বিদ্যালয়ের পরিবেশ উন্নত হয়। নেক্সট কোশ্চিন, বর্তমানে ইলেকশনের কাজ অর্থাৎ বিএলও বুথ লেভেল অফিসার হিসাবে শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। আপনি কি এটা কি সমর্থন করেন? আমি মনে করি শিক্ষকদের মূল দায়িত্ব হলো শিক্ষা কার্যক্রম পরিচালনা করা ও শিক্ষার মান উন্নত করা। তবে নির্বাচন একটি জাতীয় দায়িত্ব, তাই গণতান্ত্রিক ব্যবস্থায় এর সফল পরিচালনার জন্য শিক্ষকদের অংশগ্রহণ অনেক সময় প্রয়োজন হয়। তবে আমি এটাও মনে করি শিক্ষকরা যদি নির্বাচন সংক্রান্ত দায়িত্বের কারণে শিক্ষার্থীদের কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন হন, তাহলে শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে। তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে শিক্ষকদের শিক্ষাদান এবং নির্বাচন দুটো কাজের মধ্যে ভারসাম্য বজায় থাকে। সুন্দরভাবে আনসার করতে পারবে। এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ আমি কোনো কিছু উল্লেখ করলাম না, সুন্দরভাবে ব্যালেন্স করে আনসারটা দিয়ে দিলাম। নেক্সট দেখো, বলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোন কোন খাতা সারতে হয়? দেখে নাও। বলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে যে সমস্ত খাতা সারতে হয় সেগুলো কি? উপস্থিতি খাতা মানে অ্যাটেন্ডেন্স খাতা, তারপর লেসন প্ল্যান বুক, শিক্ষার্থীদেরকে কি কি পড়ানো হবে তার জন্য যে লেসন প্ল্যান বুক থাকে সেগুলো, ভর্তি রেজিস্টার বা নামের তালিকা, মূল্যায়ন খাতা মানে অ্যাসেসমেন্ট রেজিস্টার, মিড ডে মিলের খাতা, স্টক রেজিস্টার, ক্যাশ বুক, তারপর মিটিং রেজিস্টার, ঠিক আছে? এগুলো কিন্তু, তারপরে হেলথ রেজিস্টার, ইন্সপেকশন রেজিস্টার মানে পরিদর্শন খাতা, যে কবে এসআই ভিজিট করতে আসলো, এই সমস্ত খাতাগুলোকে মেনটেন করতে হবে। তাহলে এই সমস্ত খাতাগুলোকে একজন শিক্ষককে মেনটেন করতে হয়। নেক্সট হলো, আপনার মতে একটি আদর্শ বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার মতে একটি আদর্শ বিদ্যালয়ের পরিবেশ এমন হওয়া উচিত যেখানে শিশুরা আনন্দের সঙ্গে শেখে, নিরাপদ বোধ করে এবং স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারে। বলছে একটি আদর্শ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং স্নেহপূর্ণ হতে হবে, যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে প্রশ্ন করতে পারে। 2 নাম্বার, বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার, সুন্দর ও নিরাপদ হওয়া উচিত, যাতে শিশুরা মনোযোগ দিয়ে পড়তে পারে। শিক্ষার সঙ্গে খেলাধুলা, সৃজনশীল কার্যক্রমের সমন্বয় থাকতে হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, শিশুদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার সুযোগ থাকতে হবে। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ধরুন কোনো একদিন আপনার স্কুলে প্রধান শিক্ষক আসেননি, আপনি কি সেই দিন তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন? কি হবে উত্তর? না, আমি কখনোই তাড়াতাড়ি বাড়ি যাব না। প্রধান শিক্ষক উপস্থিত থাকলেও বিদ্যালয়ের দায়িত্ব থেকে আমরা কেউ মুক্ত নই। আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয় থেকে নিজের কাজ যথাযথভাবে সম্পূর্ণ করব। বিদ্যালয় পরিচালনা একটি সমষ্টিগত দায়িত্ব এবং প্রধান শিক্ষক না থাকলেও একজন শিক্ষক হিসাবে আমি বিদ্যালয়ের শৃঙ্খলা, উপস্থিতি ও শিক্ষাদান বজায় রাখার চেষ্টা করব। নেক্সট দেখো, বিদ্যালয়ে অমনোযোগী ছাত্রছাত্রীদের আপনি পড়াশোনার প্রতি কিভাবে মনোযোগী করে তুলবেন? আমি প্রথমে চেষ্টা করব বুঝতে কেন তারা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে। কারণ বুঝতে পারলে সমাধান করা অনেকটাই সহজ হবে। তারপর আমি শ্রেণীকক্ষের পরিবেশকে আনন্দময় করে তুলব, যাতে তারা শেখাকে উপভোগ করতে পারে। আমি গল্প, খেলা, ছবি, গান,
প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখাবো, যাতে পাঠ আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিটি ছোট সাফল্যের প্রশংসা করব, তাদের আত্মবিশ্বাস বাড়াবো এবং শ্রেণীকক্ষে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করব। সবশেষে আমি সবসময় তাদের পাশে থেকে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে শেখার প্রতি আগ্রহ জাগিয়ে তুলব, কারণ আমি বিশ্বাস করি শিশুদের শেখানো নয়, শেখার প্রতি আগ্রহ জাগানোই আসল শিক্ষা। নেক্সট কোশ্চেন, শিশু শ্রম বলতে আপনি কি বোঝেন? শিশু শ্রম বলতে এমন কোনো কাজকে বোঝায় যেখানে 14 বছরের নিচে কোনো শিশু জীবিকা অর্জনের জন্য শ্রম দেয়, যা তার শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে বাধা সৃষ্টি করে। এটি শুধু আইনের দৃষ্টিতে অপরাধ নয়, সমাজের জন্য এক বড় অন্যায়। প্রতিটি শিশুরই অধিকার আছে খেলাধুলা, শিক্ষা ও আনন্দের জীবন। তাই শিশু শ্রম নির্মূল করে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে এগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে এবং নিজেরা একটু বলার প্র্যাকটিস করো। নেক্সট, ভারতের কততম সংবিধান অনুচ্ছেদে শিশু শ্রম নিয়ে বলা হয়েছে? ভারতীয় সংবিধান আর্টিকেল নাম্বার 24 শিশু শ্রম সম্পর্কে বলা হয়েছে। এতে বলা হয়েছে 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। এছাড়াও আর্টিকেল 39-এর ই এবং 39-এর এফেও এটা কিন্তু বলা হয়েছে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে রয়েছে অ্যাকচুয়ালি। দেখো, অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট দেখো, আপনি বিদ্যালয়ে এসে জানতে পারলেন যে সেখানকার একজন ছেলে শিশু শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে, আপনি শিক্ষক হিসাবে কি করবেন? প্রথমেই আমি শিশুটির সঙ্গে স্নেহ ও সহানুভূতির সঙ্গে কথা বলবো, তার কাজের কারণ এবং পারিবারিক পরিস্থিতি বোঝার চেষ্টা করব। তারপর আমি শিশুটিকে অভিভাবক বা অভিভাবিকার সঙ্গে যোগাযোগ করব এবং তাদের বুঝিয়ে বলবো যে শিশু শ্রম আইনত অপরাধ এবং এটি শিশুর শিক্ষা ও ভবিষ্যৎকে নষ্ট করে। প্রয়োজনে আমি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কর্তৃপক্ষ যেমন চাইল্ড প্রোটেকশন কমিটি বা চাইল্ড লাইন 1998-কে জানাবো, যাতে শিশুটি সুরক্ষিতভাবে বিদ্যালয়ে ফিরে আনা যায়। আমি শিশুটিকে উৎসাহ দেব, আবার বিদ্যালয়ে নিয়মিত আসতে এবং তার শিক্ষা জীবন নতুনভাবে শুরু করতে সহায়তা করব। নেক্সট দেখো, শিশু শ্রম বিরোধ আইন কবে পাশ হয়েছিল? ভারতের শিশু শ্রম নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আইন, চাইল্ড লেবার প্রোটেকশন রেগুলেশন অ্যাক্ট পাশ হয়েছিল 1986 সালে। এই আইনে বলা হয়েছে 14 বছরের নিচে কোনো শিশুকে বিপজ্জনক কাজ বা শিল্পে নিয়োগ করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরে 2016 সালে সংশোধিত আইন আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়, যেখানে বলা হয়েছে 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো রকম কাজে নিয়োগ করা যাবে না। 14 থেকে 18 বছরে কিশোরদেরও বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। নেক্সট দেখো, প্রাথমিক শিক্ষাকে প্রতিটি শিশুর জন্য সার্বজনীন করা হয়েছে কেন? প্রাথমিক শিক্ষা একটি শিশুর মানসিক, সামাজিক ও বুদ্ধি বিকাশের ভিত্তি, তাই এটিকে প্রতিটি শিশুর জন্য সার্বজনীন করা হয়েছে, যাতে সমাজের সব শিশু ধনী গরিব নির্বিশেষে শিক্ষার সুযোগ পায়। অশিক্ষা ও নিরক্ষরতার হার কমে যায়, শিশুরা সমান অধিকার সুযোগ নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে।
দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করে। সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল 21 এ অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা পাওয়া একটি মৌলিক অধিকার। নেক্সট দেখুন, শিক্ষার অধিকার আইন 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত হবে? তাহলে বলা হয়েছে কি, দেখো, প্রাথমিক স্তরে অনুপাত হবে একজন শিক্ষক 30 জন শিক্ষার্থী, মানে 30 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকবেন। উচ্চ প্রাথমিক স্তরে 35 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকবেন, এটা মাথায় রাখবে। শিক্ষার অধিকার 2009 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলিতে কতজন শিক্ষার্থীর জন্য কতজন শিক্ষক থাকবেন? এটা বলা হয়েছে 1 থেকে 60 জন যদি হয় তাহলে 2 জন শিক্ষক, 61 থেকে 90 জন হলে 3 জন, 91 থেকে 120 জন হলে 4 জন, 121 থেকে 200 জন হলে 5 জন শিক্ষক, আর 150 জনের বেশি হলে প্রধান শিক্ষক অতিরিক্ত শিক্ষক হিসাবে নিয়োগ করা যাবে। নেক্সট দেখো, প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য আপনি কি কি উদ্যোগ গ্রহণ করবেন? স্যার বা ম্যাম, আমি মনে করি প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করা মানে প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় আনা। এই জন্য আমি প্রথমেই অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করব, যাতে তারা বুঝতে পারেন শিক্ষা তাদের সন্তানের অধিকার ও ভবিষ্যতের মূল ভিত্তি। দ্বিতীয়ত, আমি বিদ্যালয়ে ভর্তি অভিযান চালাবো। যেসব শিশু এখনো ভর্তি হয়নি তাদের স্কুলে আনবো, যারা পড়া ছেড়ে দিয়েছে তাদেরও পুনরায় ফিরিয়ে আনবো। আমি শিক্ষাদানকে আনন্দময় করে তুলব, খেলা, গল্প, গান, ছবি ব্যবহার করে পড়াশোনায় শিশুদের আগ্রহ বাড়াবো। এছাড়া বিদ্যালয়ে নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশ গড়ে তুলব, যাতে কোনো শিশু ভয় না পায় এবং প্রতিদিন স্কুল আসতে চায়। সবশেষে আমি নিশ্চিত করব যাতে সরকারি সুবিধাগুলি যেমন মিড ডে মিল, ইউনিফর্ম, বই প্রত্যেক শিশুর কাছে পৌঁছিয়ে যায়। নেক্সট দেখো, একজন শিক্ষার্থীর দাঁত দিয়ে নখ কামড়ানোর অভ্যাস আছে, আপনি একজন শিক্ষক হিসাবে তার এই আচরণকে কিভাবে সংশোধন করবেন? স্যার বা ম্যাম, আমি প্রথমে শিশুকে কোনো রকম শাস্তি দেব না, কারণ আমি জানি নখ কামড়ানো একটি অভ্যাসগত সমস্যা, ইচ্ছাকৃত দোষ নয়। আমি তার সঙ্গে স্নেহ ভরে কথা বলবো এবং বুঝে নেব যে কেন এমন করছে, উদ্বেগ, ভয় বা একঘেয়েমি থেকে কিনা। তারপর আমি তাকে বুঝিয়ে বলবো যে নখ কামড়ানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং জীবাণু শরীরে ঢুকে অসুস্থ তৈরি করতে পারে। আমি তাকে বিকল্প কাজে মনোযোগী করব, যেমন ছবি আঁকা বা পেন্সিল হাতে নিয়ে বসা। যখনই সে এই অভ্যাস এড়িয়ে চলবে আমি তাকে প্রশংসা করব। এছাড়াও অভিভাবকদের জানাবো যাতে বাড়িতেও এর প্রতি নজর রাখা যায়, এতে স্কুল বাড়ি একসাথে তাকে সাহায্য করতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, ঠিক আছে? তো প্রত্যেকটা পিডিএফ যে তোমাদেরকে প্রোভাইড করছি, প্রত্যেকটা পিডিএফ গুলো ভালো করে পড়ো। আর যারা এখনো পর্যন্ত আমাদের পিডিএফ গুলো কেননি, চাইলে তোমরা পিডিএফ গুলো কিনতে পারবে। আর তোমরা যে এগুলো বাড়িতে প্র্যাকটিস করছো এর জন্য তোমাদের ক্লাস করা অত্যন্ত প্রয়োজন। তা ক্লাসে তোমাদেরকে মক ইন্টারভিউর মাধ্যমে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। তুমি যে পড়ছো বা তোমার যে বলার ধরন যে কতটা যুক্তিসম্মত হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় আছে। তাই একটুও ভুল করো না। একটা কথা বলবো, সঠিকভাবে শিখে যাও, ইন্টারভিউ ভালো নাম্বার পেয়ে নিজের সাফল্যটাকে অর্জন করো। থ্যাংক ইউ। প্রত্যেকেই আমাদের WB এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।